নমস্কার। অল্প অল্প গল্প স্বল্পতে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ শোনাতে চলেছি সত্যজিৎ রায়ের লেখা ফেলুদার গল্প সোনার কেল্লার চতুর্থ তথা অন্তিম পর্ব। মিটার গেজের প্যাসেঞ্জার গাড়ি, কামরাগুলো তাই খুবই ছোট, যাত্রীও বেশি নেই। তাই একটা খালি ফার্স্ট ক্লাস পাওয়াতে খুব একটা অবাক লাগলো না। কামরা অন্ধকার, হাতড়িয়ে সুইচ বার করে টিপে কোনো ফল হলো না। লালমোহনবাবু বললেন, সভ্য দেশে রেলের বাল্ব লোপাট হয়ে যায়, ডাকাতের দেশে তো ওটা আশা করাই ভুল। ফেলুদা বলল, তোরা দুজন দুদিকের বেঞ্চিতে শুয়ে পড়, আমি মাঝখানের মেঝেতে শতরঞ্চি পেতে ম্যানেজ করছি। ঝাড়া 6 ঘন্টা সময় আছে হাতে, দিব্যি গড়িয়ে নেওয়া যাবে। লালমোহনবাবু একবার একটু আপত্তি করেছিলেন, আপনি আবার ফ্লোরে কেন মশাই, আমাকে দিন না। কিন্তু ফেলুদা একটু কড়া করে, মোটেই না বলাতে ভদ্রলোক বোধহয় গাঁটের ব্যথার কথা ভেবেই বেঞ্চিতে হোলডল খুলে পেতে নিলেন। গাড়ি ছেড়ে প্ল্যাটফর্ম পেরোনোর 1 মিনিটের মধ্যে কে একজন আমাদের দরজার পাদানিতে লাফিয়ে উঠল। লালমোহনবাবু হেসে বলে উঠলেন, আরে বাবা, গাড়ি রিজার্ভ হ্যায়, জেনানা কামরা হ্যায়। এবার ঝরাক করে আমাদের দরজাটা খুলে গেল। আরেকটা উজ্জ্বল টর্চের আলো জ্বলে উঠে কয়েক মুহূর্তের জন্য আমার চোখ ধাঁধিয়ে দিল। সেই আলোতেই দেখলাম একটা হাত আমাদের দিকে এগিয়ে এসেছে, আর সে হাতে চকচক করছে একটা লোহার নলওয়ালা জিনিস। আমাদের 3 জনেরই হাত মাথার উপর উঠে গেল। এবার উঠুন তো বাবুরা, দরজা খোলা আছে, একে একে নেমে পড়ুন তো বাইরে। এ যে মন্দার বস্যের গলা, গাড়ি যে চলছে, কাঁপা গলায় বলে উঠলেন লালমোহনবাবু। শাট আপ! মন্দার বোস গর্জন করে দুপা এগিয়ে এলেন। টর্চের আলোটা অনবরত আমাদের 3 জনের ওপর ঘোরাফেরা করছে। ন্যাকামো হচ্ছে, কলকাতায় চলন্ত ট্রামবাস থেকে ওঠানামা করা হয় না, উঠুন উঠুন। কথাটা শেষ হতে না হতে এমন একটা ব্যাপার ঘটে গেল যেটা আমি জীবনে কোনো দিন ভুলবো না। ফেলুদার ডান হাতটা একটা বিদ্যুতের শিখার মতো নেমে এসে তার নিজের শতরঞ্চির সামনের দিকটা খামচে ধরে মারলো একটা প্রচন্ড হ্যাঁচকা টান, আর তার ফলে মন্দার বস্যের পা দুটো সামনের দিকে হড়কে ছটকে শূন্যে উঠে গিয়ে উপরের শরীরটা এক ঝটকায় চিতিয়ে দড়াম করে লাগলো কামরার দেয়ালে। আর সেই সঙ্গে তার ডান হাত থেকে রিভলভারটা ছিটকে বেরিয়ে গিয়ে পড়লো লালমোহনবাবুর বেঞ্চিতে, আর বাঁ হাত থেকে জ্বলন্ত টর্চটা ফসকে গিয়ে পড়লো মেঝেতে। মন্দার বস্যের পুরো শরীরটা মাটিতে পড়বার আগেই লাফ দিয়ে উঠে দাঁড়িয়েছে ফেলুদা। তার হাতে কোটের ভিতর থেকে বার করা তার নিজের রিভলভার। গেট আপ! ফেলুদা মন্দার বস্যকে উদ্দেশ্য করে গর্জিয়ে উঠল। মিটার গেজের গাড়ি প্রচন্ড শব্দ করে দুলে দুলে এগিয়ে চলেছে মরুভূমির মধ্যে দিয়ে। লালমোহনবাবু ইতিমধ্যে মন্দারবাবুর রিভলভারটা তার জাপান এয়ারলাইন্সের ব্যাগের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন। উঠুন বলছি! ফেলুদা আবার গর্জিয়ে উঠল। টর্চটা মাটিতে গড়াগড়ে যাচ্ছে, অথচ বুঝতে পারছি সেটা মন্দার বস্যের উপর ফেলা উচিত, নইলে লোকটা অন্ধকারের সুযোগ নিয়ে একটা গোলমাল করতে পারে। এই কথাটা ভেবে টর্চটা তুলতে গিয়েই হয়ে গেল সর্বনাশ। আর সেটা এমনই সর্বনাশ যে সেটার কথা ভাবতে এখনো আমার রক্ত ঠান্ডা হয়ে যায়। মন্দার বস্যের শরীরের উপর দিকটা ছিল আমার বেঞ্চির দিকে। আমি যেই টর্চটা তুলতে নিচু হয়েছি, ভদ্রলোক তৎক্ষণাৎ একটা আচমকা ঝাঁপ দিয়ে আমাকে জাপটে ধরে আমাকে শুদ্ধ উঠে দাঁড়ালেন। তার ফলে মন্দার বোস আর ফেলুদার মাঝখানে পড়ে গেলাম আমি। এই চরম বিপদের সময়ও মনে মনে লোকটার শয়তানি বুদ্ধির তারিফ না করে পারলাম না। বুঝতে পারলাম ফেলুদা প্রথম রাউন্ডে আশ্চর্যভাবে জিতলেও দ্বিতীয় রাউন্ডে বেকায়দায় পড়ে গেছে। এটাও বুঝলাম যে এই অবস্থাটার জন্য দায়ী একমাত্র আমি। মন্দার বোস আমাকে পিছন থেকে আঁকড়ে ধরে সামনের দিকে রেখে খোলা দরজাটার দিকে পিছোতে লাগলেন।
কাঁধের কাছটায় কি যেন একটা ফুটছে। বুঝলাম সেটা মন্দার বস্যের হাতের একটা নখ। নীলুর হাতের যন্ত্রণার কথা মনে পড়ে গেল। ক্রমে বুঝলাম দরজার খুব কাছে এসে গেছি, কারণ বাইরে থেকে কনকনে ঠান্ডা হাওয়া এসে আমার বাঁ কাঁধটায় লাগছে। আরো এক পা পিছলেন মন্দার বোস। ফেলুদা রিভলভার উঁচিয়ে রয়েছে, কিন্তু কিছু করতে পারছে না। জ্বলন্ত টর্চটা এখনো ট্রেনের দোলার সঙ্গে সঙ্গে মেঝের এদিকে ওদিকে গড়াচ্ছে। হঠাৎ পিছন থেকে একটা প্রচন্ড ধাক্কা খেয়ে আমি ফেলুদার উপর হুমড়ি খেয়ে পড়লাম। আর তারপরেই একটা শব্দ পেলাম, যাতে বুঝলাম যে মন্দার বোস চলন্ত ট্রেন থেকে লাফিয়ে পড়েছেন। তিনি বাঁচলেন কি মরলেন সেটা বোঝার কোনো উপায় নেই। ফেলুদা দরজা দিয়ে গলা বাড়িয়ে কিছুক্ষণ দেখে ফিরে এলো। তারপর যথাস্থানে রিভলভারটাকে চালান দিয়ে নিজের জায়গায় বসে পড়ে বলল, দু একটা হাড়গোড় অন্তত না ভাঙলে খুব আক্ষেপের কারণ হবে। লালমোহন বাবু যেন একটু অতিরিক্ত জোরেই হেসে উঠে বললেন, বলেছিলাম না মশাই, লোকটা সাসপিসাস। আমি এর মধ্যে ফ্লাস্ক থেকে খানিকটা জল খেয়ে নিয়েছি। বুকের থরফরানিটা আস্তে আস্তে কমছিল, নিঃশ্বাস প্রশ্বাস স্বাভাবিক হয়ে আসছিল। কি ভীষণ একটা ঘটনা কয়েক মুহূর্তের মধ্যে ঘটে গেল, সেটা যেন এখনো ঠিক বিশ্বাস করে উঠতে পারছিলাম না। ফেলুদা বলল, শ্রীমান তপেশ ছিলেন বলে লোকটা এই যাত্রা পার পেয়ে গেল, নইলে বন্দুকটা নাকের সামনে ধরে ওর পেট থেকে সব বার করে নিতাম। অবশ্যই। ফেলুদা থামল, তারপর বলল, খুব বড় বিপদের সামনে পড়লেই দেখেছি আমার মাথাটা বিশেষ রকম পরিষ্কার হয়ে যায়। ওই সংকেতের মানেটা এখন স্পষ্ট বুঝতে পারছি। বলেন কি? বললেন লালমোহন বাবু। ফেলুদা বলল, আসলে খুবই সহজ। আই হচ্ছে আমি, পি হচ্ছে পোকরান, ইউ হচ্ছে তুমি, আর এম হচ্ছে মৃত্যু, প্রদোষ মৃত্যুর। আর প্লাস মাইনাস আইপি 1625 প্লাস ইউ, অর্থাৎ আমি পোকরান পৌঁছচ্ছি বিকেল 4:25, তুমি আমার সঙ্গে এসে যোগ দিও। আর ইউ মাইনাস এম আরো সহজ, তুমি মৃত্যুরকে কাটাও। কাটাও? ধরা গলায় বললেন লালমোহন বাবু। তার মানে মাইনাস হচ্ছে মার্ডার? মার্ডারের প্রয়োজন কি? মাঝপথে চলন্ত ট্রেন থেকে নামিয়ে দিলে এক তো জখম হবার সম্ভাবনা ছিলই, তার উপর 24 ঘন্টা অপেক্ষা করতে হতো পরের ট্রেনের জন্য। তার মধ্যে ওদের কার্যসিদ্ধি হয়ে যেত। দরকারটা ছিল আমাদের জয়সালমীর থেকে মাইনাস করা। সেই জন্যই তো রাস্তায় এত পেরেকের ছড়াছড়ি। সেটাই কাজ হয়নি বুঝতে পেরে শেষটায় ট্রেন থেকে নামানোর চেষ্টা। এতক্ষণে হঠাৎ একটা জিনিস খেয়াল করলাম। ফেলুদাকে বললাম, চুরুটের গন্ধ পাচ্ছি ফেলুদা। ফেলুদা বলল, সেটা লোকটা কামরায় ঢোকা মাত্র পেয়েছি। সার্কিট হাউসেও কোনো ব্যক্তি যে চুরুট খাচ্ছেন সেটা আগেই বুঝেছি। মুকুলের হাতের সেই রাংতাটা চুরুটেই জড়ানো থাকে। আর ভদ্রলোকের একটা নখ ভীষণ বড়। আমার কাঁধটা বোধহয় নীলুর হাতের মতোই ছড়ে গেছে। কিন্তু যিনি ইনস্ট্রাকশন দিচ্ছেন সেই আইটি কিনি? জিজ্ঞেস করলেন লালমোহন বাবু। ফেলুদা গম্ভীর গলায় বলল, সার্কিট হাউসে পাওয়া ইংরেজিতে লেখা হুমকি চিঠির সঙ্গে এই সংকেতের লেখা মিলিয়ে তো একটা লোকের কথাই মনে হয়। কে? আমরা দুজনে একসঙ্গে জিজ্ঞাসা করলাম। ডক্টর হেমাঙ্গমোহন হাজরা। রাত্রে সব শুদ্ধ বোধহয় ঘন্টা তিনেক ঘুমিয়েছি। যখন ঘুম ভাঙলো তখন বাইরে রোদ। ফেলুদাকে দেখলাম মেঝে থেকে উঠে আমার বেঞ্চির এক কোণে বসে বাইরের দিকে চেয়ে রয়েছে। তার কোলে রয়েছে সেই নীল খাতা, আর হাতে রয়েছে দুখানা চিঠি। একটা সেই ইংরেজিতে হুমকি, আর অন্যটা ডক্টর হাজরার লেখা চিঠি। ঘড়িতে দেখি 6:45। লালমোহন বাবু এখনো দিব্যি ঘুমোচ্ছেন। খিদে পাচ্ছিল ভীষণ, কিন্তু গজা খেতে আর মন চাইছিল না। জয়সালমীর পৌঁছবে প্রায় 9টায়। বুঝলাম এই 2 ঘন্টার সময় খিদেটাকে কোনো রকমে চেপে রাখতে হবে। বাইরের দৃশ্য অদ্ভুত। মাইলের পর মাইল অল্প ঢেউ খেলানো জমি দেখা যাচ্ছে দুদিকে।
তার মধ্যে একটা বাড়ি নেই, একটা লোক নেই, একটা গাছ পর্যন্ত নেই। অথচ মরুভূমি বলা যায় না, কারণ বালি মাঝে মাঝে থাকলেও বেশিরভাগটাই শুকনো সাদা ঘাস, লালচে মাটি আর লাল কালো পাথরের কুচি। এরপরেও যে আবার একটা শহর থাকতে পারে সেটা ভাবলে বিশ্বাস হতে চায় না। একটা স্টেশন এলো, জেঠাচন্দন। আমি ব্র্যাডস খুলে দেখলাম এটার পর থায়ে থামিরা, আর তারপরেই জয়সালমীর। স্টেশনে দোকান টোকান নেই, লোকজন নেই, কুলি নেই, ফেরিওয়ালা নেই। সব মিলিয়ে মনে হয় যেন পৃথিবীর কোনো একটা অনাবিষ্কৃত জায়গায় এই ট্রেনটা কেমন করে জানি এসে পড়েছে, ঠিক যেমনি করে রকেট গিয়ে হাজির হয় চাঁদে। এবার গাড়ি ছাড়ার মিনিট খানেক পরেই লালমোহন বাবু উঠে পড়ে বিরাট একটা হাই তুলে বললেন, ফ্যান্টাস্টিক স্বপ্ন দেখলুম মশাই। একদল ডাকাত, তাদের কোপগুলো সব ভেড়ার শিঙের মতো পেঁচানো। তাদের আমি হিপনোটাইজ করে নিয়ে চলেছি একটা কেল্লার ভিতর দিয়ে। সেই কেল্লায় একটা সুড়ঙ্গ, তাই দিয়ে একটা আন্ডারগ্রাউন্ড চেম্বারে পৌঁছলো। জানি সেখানে গুপ্তধন আছে, কিন্তু গিয়ে দেখি একটা উট মেঝেতে বসে জিভে গজা খাচ্ছে। গজা খাচ্ছে সেটা জানলেন কি করে? ফেলুদা জিজ্ঞেস করল। হাঁ করে দেখালো? আরে না মশাই, স্পষ্ট দেখলুম আমার ডালদার টিনটা খোলা পড়ে আছে উটের ঠিক সামনে। থায়া থামিরা স্টেশন পেরোনোর কিছুক্ষণ পরেই দূরে আবছা একটা পাহাড় চোখে পড়ল। এও সেই রাজস্থানী চ্যাপ্টার টেবিল মাউন্টেন। আমাদের ট্রেনটা মনে হলো সেই পাহাড়ের দিকে যাচ্ছে। 8টা নাগাদ মনে হলো পাহাড়টার উপর একটা কিছু রয়েছে। ক্রমে বুঝতে পারলাম সেটা একটা কেল্লা। সমস্ত পাহাড়ের উপরটা জুড়ে মুকুটের মতো বসে আছে কেল্লাটা। তার উপর সোজা গিয়ে পড়েছে ঝকঝকে পরিষ্কার সকালের ঝলমলে রোদ। আমার মুখ থেকে একটা কথা আপনা থেকেই বেরিয়ে পড়ল, সোনার কেল্লা। ফেলুদা বলল, ঠিক বলেছিস, এটাই হলো রাজস্থানের একমাত্র সোনার কেল্লা। বাটিটা দেখেই সন্দেহ হয়েছিল, তারপর গাইড বুক দেখে কনফার্মড হলাম। বাটিটা যে পাথরের তৈরি, কেল্লাও সেই পাথরের তৈরি, ইয়েলো স্যান্ডস্টোন। মুকুল যদি সত্যি করে জাতিস্বর হয়ে থাকে আর পূর্বজন্ম বলে যদি সত্যি কিছু থেকে থাকে, তাহলে মনে হয় ও এখানেই জন্মেছিল। আমি বললাম, কিন্তু ডক্টর হাজরা কি সেটা জানেন? ফেলুদা এ কথার কোনো উত্তর না দিয়ে এক দৃষ্টে কেল্লার দিকে চেয়ে থেকে বলল, জানিস তোপসে, অদ্ভুত এই সোনালি আলো, মাকড়সার জালের নকশাটা চোখের সামনে স্পষ্ট দেখতে পাচ্ছি এই আলোয়। জয়সলমের স্টেশনে নেমে প্রথমেই যেটা করলাম সেটা হচ্ছে একটা খাবারের দোকানে গিয়ে চা আর একটা নতুন রকমের মিষ্টি খেয়ে খিদেটাকে মিটিয়ে নিলাম। ফেলুদা বলল, মিষ্টি জিনিসটা নাকি দরকার, ওতে গ্লুকোজ থাকে, সামনে পরিশ্রম আছে, গ্লুকোজে এনার্জি দেবে। স্টেশনের বাইরে এসে দেখলাম গাড়িটারির কোনো বালাই নেই, একটা জিপ আছে দাঁড়িয়ে, তবে সেটা যে ভাড়ার নয় সেটা দেখেই বোঝা যায়। টাঙ্গা, এক্কা, সাইকেল রিক্সা, ট্যাক্সি কিচ্ছু নেই। আমরা যখন ট্রেন থেকে নেমেছিলাম তখন একটা কালো অ্যাম্বাসাডর দাঁড়িয়ে থাকতে দেখেছিলাম, এখন দেখছি সে গাড়িটাও নেই। ফেলুদা বলল, জায়গাটা ছোট সেটা বোঝাই যাচ্ছে, কাজেই এক জায়গা থেকে আরেক জায়গার দূরত্ব বেশি নয় নিশ্চয়ই। ডাকবাংলো একটা আছে, সেটা গাইড বুকে লিখেছে, আপাতত সেটার খোঁজ করা যাক। যে যার মালপত্র হাতে নিয়ে স্টেশন থেকে বেরিয়ে পড়লাম। কাছেই একটা পেট্রোল স্টেশনে একটা লোককে জিজ্ঞেস করতেই সে রাস্তা বাতলে দিল। বুঝলাম ডাকবাংলোয় যাবার জন্য পাহাড়ে উঠতে হবে না, সেটা পাহাড়ের দক্ষিণ দিকে সমতল জমির উপরে। হাঁটতে হাঁটতে রাস্তার বালির উপর টায়ারের দাগ দেখে ফেলুদা বলল, অ্যাম্বাসাডরটাও এই রাস্তাতেই গেছে বলে মনে হচ্ছে। প্রায় মিনিট 15 হাঁটার পর একটা একতলা বাড়ির সামনে কাঠের ফলকে লেখা দেখে বুঝলাম আমরা ডাকবাংলোয় এসে গেছি।
বাংলোর সামনেই দেখি কালো অ্যাম্বাসাডারটা দাঁড়িয়ে আছে। আমাদের দেখতে পেয়ে বোধহয় একটা খাকি শার্ট, খাটো ধুতি আর পাকানো পাগড়ি পরা বুড়ো লোক পাশের একটা আউটহাউস থেকে বেরিয়ে আমাদের দিকে এগিয়ে এলো। ফেলুদা তাকে হিন্দিতে জিজ্ঞেস করলো সে চৌকিদার কিনা। লোকটা মাথা নেড়ে হ্যাঁ বুঝিয়ে দিল। তার চাউনি দেখে বুঝলাম যে আমাদের আশাটা তার কাছে অপ্রত্যাশিত, আর ব্যাপারটা সে একটু সন্দেহের চোখে দেখছে। কারণ পারমিশন ছাড়া বাংলোয় থাকতে দেয় না, এটা আমি জানি। ফেলুদা বাংলোয় থাকার প্রশ্নটাই তুলল না। সে বলল যে আপাতত সে শুধু মালগুলো রেখে যেতে চায়, তারপর পারমিশনের চেষ্টা করে দেখবে। চৌকিদার বলল সেটার জন্য রাজার সেক্রেটারির কাছে যেতে হবে। রাজবাড়ি কোন দিকে সেটাও সে হাত তুলে দেখিয়ে দিল। দূরে গাছপালার মাথার উপর দিয়ে হলদে পাথরের তৈরি প্যালেসের খানিকটা অংশ দেখতে পেলাম। চৌকিদার মালগুলো রাখতে দিতে কোনো আপত্তি করল না। তার একটা কারণ অবশ্য এই যে ফেলুদা ইতিমধ্যে তার হাতে একটা করকরে 2 টাকার নোট গুঁজে দিয়েছে। একটা ঘরের মধ্যে সুটকেস বিছানা রেখে ফ্লাস্কগুলোতে জল ভরে কাঁধে ঝুলিয়ে নিয়ে চৌকিদারকে জিজ্ঞেস করা হলো কেল্লায় যেতে হলে কোন রাস্তা দিয়ে যেতে হবে। ইউ ওয়ান্ট টু গো টু দ্য ফোর্ট? প্রশ্নটা এলো বারান্দার ও মাথা থেকে। একটি ভদ্রলোক ওদিকের একটা ঘর থেকে সবেমাত্র বেরিয়েছে। ফর্সা রং, বয়স 40-এর বেশি নয়, খুব মন দিয়ে ছাঁটা সরু একটা গোঁফ চোখা নাকের নিচে। এবার আরেকটু বেশি বয়সের আরেকটি ভদ্রলোক ঘর থেকে বেরিয়ে প্রথম ভদ্রলোকটির পাশে দাঁড়ালেন। এর হাতে একটা লাঠি, যেমন লাঠি আমরা যোধপুরের বাজারে দেখেছি, আর গায়ে কেমন যেন একটা বেখাপ্পা কালো স্যুট। এরা দুজনে কোন দেশি সেটা বোঝা গেল না। লক্ষ্য করলাম দ্বিতীয় ভদ্রলোকটি একটু যেন খোঁড়াচ্ছেন, আর সেই জন্যই বোধহয় তার লাঠির দরকার হচ্ছে। ফেলুদা বলল, ফোর্টটা একবার দেখতে পারলে মন্দ হতো না। কাম অ্যালং উইথ আস, উই আর গোয়িং দ্যাট ওয়ে। ফেলুদা কয়েক সেকেন্ডের জন্য কি যেন ভেবে যেতে রাজি হয়ে গেল। থ্যাংক ইউ ভেরি মাচ, দ্যাট ইজ ভেরি কাইন্ড অফ ইউ। আমরা গাড়ির দিকে যাবার সময় লালমোহন বাবু ফিসফিস করে বললেন, এরা আবার চলন্ত মোটর গাড়ি থেকে নামিয়ে দিতে চাইবে না তো? গাড়ি কেল্লার দিকে রওনা দিল। লাঠিওয়ালা ভদ্রলোক জিজ্ঞেস করলেন, আর ইউ ফ্রম ক্যালকাটা? ফেলুদা বলল, হ্যাঁ। বাঁদিকে বালির উপর দূরে দেখলাম দেবীকুণ্ঠের মতো কতকগুলো স্মৃতিস্তম্ভ রয়েছে। ফেলুদা বলল, ও জিনিসটা নাকি রাজস্থানের সব শহরেই রয়েছে। আমাদের গাড়ি ক্রমে পাহাড়ের গা বেয়ে চড়াই উঠতে আরম্ভ করলো। মিনিট খানেক ওঠার পর পিছন থেকে আরেকটা গাড়ির শব্দ পেলাম। গাড়িটা ক্রমাগত হর্ন দিচ্ছে, অথচ আমরা যে খুব আস্তে চলছিলাম তাও নয়। তাহলে লোকটা বারবার হর্ন দিচ্ছে কেন? ফেলুদা 2 ভদ্রলোকের সঙ্গে পিছনে বসেছিল। সে হঠাৎ ঘাড় ফিরিয়ে কাচের মধ্যে দিয়ে দেখে নিয়ে আমাদের গাড়ির ড্রাইভারকে উদ্দেশ্য করে বলে উঠল, রোকে রোকে। আমাদের গাড়ি রাস্তার একপাশে থামতেই আমাদের ডান পাশে এসে দাঁড়ালো একটা ট্যাক্সি। তার স্টিয়ারিং ধরে হাসি মুখে বসে আমাদের সালাম জানাচ্ছেন গুরুবচন সিং। আমরা 3 জনেই নেমে পড়লাম। ফেলুদা ভদ্রলোক দুজনকে ইংরেজিতে বললেন, আপনাদের অনেক ধন্যবাদ, আমাদের নিজের ট্যাক্সিটা পথে খারাপ হয়ে গিয়েছিল, সেটা এসে পড়েছে। গুরুবচন বলল, ভোর 6:30টায় নাকি একটা চেনা ট্যাক্সি জয়সলমীর থেকে ফিরছিল, তার কাছ থেকে স্পেয়ার চেয়ে নিয়েছে। 90 মাইল রাস্তা নাকি সে 2 ঘন্টায় এসেছে। এখানে এসে পেট্রোল স্টেশনটায় দাঁড়িয়েছিল। হঠাৎ কালো অ্যাম্বাসাডারটার ভিতর আমাদের দেখতে পায়। আরো খানিকটা পথ যেতেই আমরা একটা বাজারের মধ্যে এসে পড়লাম। চারদিকে দোকানপাট গিজগিজ করছে, লাউড স্পিকারে হিন্দি ফিল্মের গান হচ্ছে। একটা ছোট্ট সিনেমা হাউসের বাইরে আবার হিন্দি ছবির বিজ্ঞাপনও রয়েছে। আপ লোগ কিল্লা দেখনে মাংতা? গুরুবচন সিং জিজ্ঞেস করলো। ফেলুদা হ্যাঁ বলতে গুরুবচন সিং ট্যাক্সি থামালো। ইয়ে হে কিল্লা কা গেট। ডান দিকে চেয়ে দেখি এক পেল্লাই ফটক, তারপর পাথরে বাঁধানো রাস্তা চড়াই উঠে গেছে আরেকটা ফটকের দিকে।
বুঝলাম এটা বাইরের গেট আর ভেতরেরটা আসল গেট। দ্বিতীয় গেটের পিছন থেকেই খাড়াই উঠে গেছে জয়সালমীরের সোনার কেল্লা। গেটের বাইরে একটা লোক দাঁড়িয়ে আছে, তাকে দেখলেই প্রহরী বলে বোঝা যায়। ফেলুদা তাকে গিয়ে জিজ্ঞাসা করলো সকালের দিকে কোনো বাঙালি ভদ্রলোক একটি ছোট ছেলেকে সঙ্গে করে কেল্লা দেখতে এসেছিল কিনা। ফেলুদা হাত দিয়ে মুকুলের হাইটটাও বুঝিয়ে দিল। আয়া থা, কিন্তু এখন নেই, চলে গেছে। কখন? আধ ঘন্টা হবে। গাড়িতে এসেছিল? হ্যাঁ, এক ট্যাক্সি থা। কোন দিকে গেছে বলতে পারো? প্রহরী পশ্চিম দিকে রাস্তাটা দেখিয়ে দিল। আমরা সেই রাস্তা ধরে অলি গলি দোকানপাটের মধ্যে দিয়ে চলতে লাগলাম। লালমোহন বাবু সামনে বসেছেন গুরুবচনের পাশে, আমি আর ফেলুদা পিছনে। কিছুক্ষণ চলার পর ফেলুদা হঠাৎ প্রশ্ন করল, আপনার অস্ত্রটা আনেনি তো সঙ্গে? লালমোহন বাবু অন্যমনস্কতার মধ্যে হঠাৎ প্রশ্ন শুনে চমকে বললেন, ভোপালি? ইয়ে মানে গিয়ে আপনার ভুজালি? হ্যাঁ, আপনার নেপালি ভুজালি। সে তো সুটকেসে স্যার। তাহলে আপনার পাশে রাখা জাপান এয়ারলাইন্সের ব্যাগ থেকে মন্দারপোষের রিভলভারটা বার করে কোটের তলায় বেল্টের মধ্যে গুঁজুন, যাতে বাইরে থেকে বোঝা না যায়। লালমোহন বাবুর নড়াচড়া থেকে বুঝলাম তিনি ফেলুদার আদেশ পালন করছেন। এই সময় তার মুখটা দেখতে ভীষণ ইচ্ছে করছিল। কিচ্ছু না, ফেলুদা বলল। গোলমাল দেখলে স্রেফ ট্যাঙ্ক থেকে ওটি বার করে সামনের দিকে পয়েন্ট করে দাঁড়িয়ে থাকবেন। আর পেছন দিয়ে যদি পেছনে কিছু হচ্ছে বুঝলে আপনি নিজে ঘুরে যাবেন, তখনই সেটা সামনে হয়ে যাবে। আর আপনি আপনি বুঝি আজ মানে নন ভায়োলেন্ট? সেটা প্রয়োজন বুঝে। ট্যাক্সিটা বাজার ছাড়িয়ে একটা খোলা জায়গায় এসে পড়ল। আমরা এর মধ্যে আরো দু একজনকে জিজ্ঞাসা করে অন্য ট্যাক্সিটা কোন পথে গেছে জেনে নিয়েছি। তাছাড়া রাস্তায় বালির উপর মাঝে মাঝে টায়ারের দাগ দেখতে পাচ্ছি, আর তাতেই বুঝতে পারছি যে আমরা হেমাঙ্গ হাজরার রাস্তাতেই চলেছি। गुरबचन सिंह बोलो, यह है मेहनगढ़ जाने का रास्ता, और एक मील जाना सकता, उसके बाद रास्ता बहुत खराब है, जीप छोड़ के दूसरा गाड़ी नहीं जाता। এক মাইলও অবশ্যই যেতে হলো না। কিছু দূর গিয়ে দেখতে পেলাম রাস্তার এক ধারে একটা ট্যাক্সি দাঁড়িয়ে আছে। রাস্তার ডান দিকে খানিকটা দূরে রয়েছে একসঙ্গে অনেকগুলো পরিত্যক্ত একতলা ছাদ ছাড়া খুপড়ির মতো পাথরের বাড়ি। বুঝলাম এটাও হচ্ছে একটা প্রাচীন গ্রাম, যেমন গ্রাম আমরা এর আগে আরো দু একটা দেখেছি। এসব গ্রাম থেকে লোকজন নাকি বহুকাল আগে চলে গেছে, শুধু দেয়ালগুলো পাথরের তৈরি বলে এখনো দাঁড়িয়ে আছে। গুরুবচন সিংকে অপেক্ষা করতে বলে আমরা বাড়িগুলোর দিকে এগোলাম। সর্দারজি দেখলাম গাড়ি থেকে নেমে অন্য ট্যাক্সির দিকে এগিয়ে গেল, বোধহয় জাত ভাইয়ের সঙ্গে আড্ডা মারতে। চারিদিক থমথম করছে। পিছন দিকে চাইলে দূরে দেখা যাচ্ছে পাহাড়ের মাথায় জয়সালমীরের কেল্লা। রাস্তার উল্টো দিকে খাড়াই উঠে গেছে পাহাড়। তার ঠিক পায়ের কাছে একটা প্রকাণ্ড খোলা জায়গা জুড়ে মাটিতে পোঁতা শিলনোড়ার মতো হলদে পাথরের সারি। ফেলুদা ফিসফিস করে বলল, যোদ্ধাদের কবর। লালমোহন বাবু খসখসে মিহি গলায় বললেন, আমার কিন্তু আবার লো ব্লাড প্রেশার। কিচ্ছু ভাববেন না, ফেলুদা বলল, দেখতে দেখতে হাই হয়ে যেমনটি চাই তেমনটি হয়ে যাবে। বাড়িগুলোর কাছে এসে পড়ছি। সারি সারি বাড়ির মাঝখান দিয়ে চলে গেছে সোজা রাস্তা। বেশ বুঝলাম এ গ্রাম বাংলাদেশের গ্রামের মতো নয়, এর মধ্যে একটা সহজ জ্যামিতিক প্ল্যান আছে। কিন্তু ট্যাক্সির যাত্রীরা কোথায়? মুকুল কোথায়? ডক্টর হেমাঙ্গ হাজরা কোথায়? মুকুলের কিছু হয়নি তো? হঠাৎ খেয়াল হলো কানে একটা শব্দ আসছে, এখনো খুবই আস্তে, কিন্তু কান পাতলে শোনা যায়। খট খট খট। অত্যন্ত সাবধানে, একটুও শব্দ না করে আরো কয়েক পা এগিয়ে দেখলাম একটা চৌরাস্তায় এসে পড়েছি। আমরা এখনো দুটো রাস্তার ক্রসের মাঝখানে দাঁড়িয়ে আছি। ডান দিক দিয়ে শব্দটা আসছে। রাস্তার দুদিকে 10-12টা বাড়ির সারি, তাদের দেয়াল আর দরজার ফাঁকগুলো শুধু দাঁড়িয়ে আছে। আমরা ডান দিকের রাস্তাটা ধরেই পা টিপে টিপে এগোতে লাগলাম।
ফেলুদা দাঁতের ফাঁক দিয়ে প্রায় শোনা যায় না এমন ভাবে বলল, রিভলভার। আর সেই সঙ্গে তার নিজের হাতটাও চলে গেল কোটের ভিতর। আর চোখে দেখলাম লালমোহন বাবুর হাতেও রিভলভার এসে গেছে, আর সেটা অসম্ভব কাঁপছে। হঠাৎ একটা খচমচ আওয়াজ শুনে আমরা থমকে দাঁড়ালাম, আর তার পর মুহূর্তেই দেখলাম রাস্তার শেষ মাথায় বাঁ দিকের একটা বাড়ির দরজা দিয়ে মুকুল দৌড়ে বেরিয়ে এলো। তারপর আমাদের দেখতে পেয়ে আরো দ্বিগুণ জোরে ছুটে এসে ফেলুদার বুকের ওপর ঝাঁপিয়ে পড়ল। সে হাঁপাচ্ছে, তার মুখ রক্তহীন, ফ্যাকাশে। আমি জিজ্ঞেস করতে যাচ্ছিলাম কি হয়েছে, কিন্তু ফেলুদা ঠোঁটে আঙুল দিয়ে আমার কথা বন্ধ করে দিল। ফিসফিস করে, একে একটু দেখুন বলে মুকুলকে লালমোহন বাবুর জিম্মায় রেখে ফেলুদা নিঃশব্দে এগিয়ে চলল যেখান থেকে মুকুল বেরিয়েছে সেই দিকে। আমিও চললাম তার পিছন পিছন। এগোনোর সঙ্গে সঙ্গে শব্দটা বাড়ছে, মনে হলো কে যেন পাথর নিয়ে নাড়াচাড়া করছে। খট খটাং, খুট খুট। বাড়িটার কাছে পৌঁছে দেয়ালের দিকটায় ঘেঁষে গেল ফেলুদা। আর 3 পা বাড়াতেই দরজার হাঁ করা ফাঁকটা দিয়ে দেখলাম ডক্টর হাজরাকে ঘরের এক কোণে দাঁড়িয়ে আমাদের দিকে পিঠ করে পাগলের মতো একটা ভাঙা পাথরের স্তূপ থেকে একটার পর একটা পাথর তুলে একপাশে ফেলছেন। আমরা যে এসে দরজার মুখে দাঁড়িয়ে তাকে দেখছি সেটা তার খেয়ালই নেই। আরেক পা সামনে এগুলো ফেলুদা, তার হাতে রিভলভার, ডক্টর হাজরার দিকে উঁচনো। হঠাৎ উপর দিকে একটা ঝটপট শব্দ। একটা ময়ূর পাঁচিলের উপর থেকে লাফিয়ে পড়েছে। মাটিতে পড়ে তীর বেগে ছুটে গিয়ে ময়ূরটা উপর হওয়া ডক্টর হাজরার বাঁ কানের ঠিক নিচে একটা সাংঘাতিক ঠোকর মারল। ডক্টর হাজরা যন্ত্রণায় আর্তনাদ করে হাত দিয়ে ঠোকরানোর জায়গাটা চেপে ধরতে তার সাদা শার্টের আস্তিনটা লাল হয়ে উঠল। এদিকে ময়ূরটা ঠোকর মেরেই চলেছে। তার মধ্যে ডক্টর হাজরা পালাতে গিয়ে আমাদের সামনে দেখে ভূত দেখার মতো ভাব করলেন। আমরা দরজা ছেড়ে পিছিয়ে দাঁড়ালাম, আর ময়ূর তাকে ঠুকরে ঘর থেকে বার করে দিল। গুপ্তধনের জায়গায় যে ময়ূরের বাসা থাকবে আর তার মধ্যে যে ডিম থাকবে, এটা বোধহয় আপনি ভাবতে পারেননি, তাই না? ফেলুদার গলার স্বর ইস্পাত, তার রিভলভার ডক্টর হাজরার দিকে তাক করা। বেশ বুঝতে পারছিলাম যে ডক্টর হাজরাই শয়তান, আর তার শাস্তিও হয়েছে চমৎকার। কিন্তু অন্য অনেক কিছুই এখনো এত ধোঁয়াটে হয়ে রয়েছে যে মাথাটা কেমন জানি গোলমাল হয়ে যাচ্ছিল। একটা গাড়ির শব্দ পাওয়া গেল। ডক্টর হাজরা মাটিতে উপর হয়ে আছেন, তার ঘাড়টা আস্তে আস্তে ফেলুদার দিকে ফিরল। তাঁর বাঁ হাতটা এখন একটা রক্তাক্ত রুমাল সমেত ক্ষতের উপর চাপা। ফেলুদা বলল, আর কোনো আশা নেই জানেন, এবার আপনার দুদিকের রাস্তা বন্ধ। ফেলুদার কথা শেষ হবার আগেই ডক্টর হাজরা হঠাৎ চোখের পলকে দাঁড়িয়ে উঠে একটা উন্মাদ দৌড় দিলেন উল্টো দিকে। ফেলুদা রিভলভারটা নামিয়ে নিল, কারণ সত্যি পালাবার কোনো পথ নেই। উল্টো দিক থেকে আমাদের দুজন চেনা ভদ্রলোক এগিয়ে আসছেন। যার হাতে লাঠি নেই তিনি খপ করে ক্রিকেট বল লোফার মতো ডক্টর হাজরাকে বগল দাবা করে নিলেন। এবারে লাঠিওয়ালা ভদ্রলোকটি ফেলুদার দিকে এগিয়ে এলেন। ফেলুদা রিভলভারটা বাঁ হাতের চালান দিয়ে ডান হাতটা ভদ্রলোকের দিকে বাড়িয়ে দিয়ে বললেন, আসুন ডক্টর হাজরা। হ্যাঁ, ইনি ডক্টর হাজরা? ভদ্রলোক ফেলুদার সঙ্গে হ্যান্ডশেক করে বললেন, আপনি তো বোধহয় প্রদোষ মিত্তির। আগে হ্যাঁ, আপনার নাগরা পড়ার তরুণ ফোসকাটা এখনো সারেনি বলে মনে হচ্ছে। আসল ডক্টর হাজরা হেসে বললেন, পরশু সুধীরবাবুকে ট্রাঙ্ক কল করেছিলাম, উনি বললেন আপনি এসেছেন। যা বর্ণনা দিলেন তা থেকে চিনতে কোনো অসুবিধা হয়নি। আলাপ করিয়ে দিই, ইনি হলেন ইন্সপেক্টর রাঠোর। আর উনি? ফেলুদা হাত করা পরা, মাথা হেঁট করা, ময়ূরের ঠোকর খাওয়া ভদ্রলোকটির দিকে দেখালো। উনি বুঝি ভবানন্দ? ইয়েস, বললেন ডক্টর হাজরা, ওরফে অমিয়নাথ বর্মন, ওরফে দ্য গ্রেট বার্মান, উইজার্ড অব দ্য ইস্ট।
ভবানন্দ এখন রাজস্থানী পুলিশের জিম্মায়। তার বিরুদ্ধে অভিযোগ ডক্টর হেমাঙ্গ হাজরাকে খুন করার চেষ্টা, তার জিনিসপত্র নিয়ে সটকে পড়া, নিজের নাম ভাঁড়িয়ে হেমাঙ্গ হাজরার ভূমিকা গ্রহণ করা ইত্যাদি। আমরা ডাক বাংলোর বারান্দায় বসে উটের দুধ দেওয়া কফি খাচ্ছি। মুকুল সামনের বাগানে দিব্যি ফুর্তিতে খেলে বেড়াচ্ছে, কারণ সে জানে আজই সে কলকাতা রওনা হবে। সোনার কেল্লা দেখার পর তার আর রাজস্থানে থাকার ইচ্ছে নেই। ফেলুদা আসল ডক্টর হাজরার দিকে ফিরে বলল, ভবানন্দ শিকাগোতে সত্যি ভণ্ডামি করছিল তো? কাগজে যা বেরিয়েছিল তা সত্যি তো? হাজরা বললেন, 16 আনা সত্যি। ভবানন্দ আর তার সহকারী মিলে যে কত দেশে কত কুকীর্তি করেছে তার ইয়ত্তা নেই। তাছাড়া শিকাগোয় আরো ব্যাপার আছে। নিজের ভণ্ডামির সঙ্গে সঙ্গে আমার মিথ্যে বদনাম রটাচ্ছিল, আমার কাজের বিস্তর অসুবিধা করছিল। কাজেই শেষটায় বাধ্য হয়ে স্টেপ নিতে হলো। অবশ্যই এ হলো 4 বছর আগের কথা। ওরা কবে দেশে ফিরেছে জানি না। আমি ফিরেছি মাত্র 3 মাস হলো। সুধীর বাবুর দোকানে গিয়েছিলাম, সেখানে তার ছেলের কথা শুনে তাকে দেখতে যাই। তারপরের ব্যাপার তো আপনি জানেনই। আমি যখন মুকুলকে নিয়ে রাজস্থান আসা স্থির করলাম, তখন কিন্তু ভাবতেই পারিনি যে আমার পিছনে লোক লাগবে। এক ঠিলে 2 পাখি কে না মারতে চাই বলুন? ফেলুদা বলল, একই গুপ্তধনের আশা, তার উপর আপনার উপর প্রতিশোধ। তাই এদের সঙ্গে কলকাতায় দেখা হয়নি আপনার? মোটেই না। প্রথম দেখা হয় একেবারে বাঁদিকুই স্টেশনের রিফ্রেশমেন্ট রুমে। আমি আগ্রায় একদিন থেকে না গেলে ট্রেনে ওদের সঙ্গে দেখা হতো না। ভদ্রলোকেরা নিজে থেকে এসে আমার সঙ্গে আলাপ করলেন। আপনি চিনতে পারলেন না? কি করে চিনব? শিকাগোতে এরা ছিলেন একেবারে ষষ্ঠ গুম্ফ সম্বলিত মহাঋষি মহেশ। তারপর তারপর আমাদের সঙ্গে এক টেবিলে বসে খেলো, ম্যাজিক দেখিয়ে মুকুলের সঙ্গে ভাব জমালো, একই ট্রেনে একই কামরায় উঠলো। কিষানগড়ে নেমে মুকুলকে কেল্লা দেখাবো সেটা আগেই ঠিক করেছিলাম, কিন্তু এরাও যে আমার পিছু পিছু নেমেছে সেটা জানতে পারিনি। আমি কেল্লায় যাবার কিছু পরেই এরাও পৌঁছেছে। জনমানব শূন্য জায়গা, চোরের মতো এসেছে, আড়ালে আড়ালে তাকে তাকে থেকেছে। সুযোগ পেয়ে পাহাড়ের উপর থেকে ঠেলে ফেলে দিয়েছে। গড়াতে গড়াতে 100 ফুট নিচে গিয়ে একটা ঝোপড়ায় আটকে পড়ে বেঁচে গিয়েছিলাম। জামা খুললে দেখবেন সর্বাঙ্গ ছড়ে গেছে। যাই হোক, ওই ঝোপড়ার পাশে ঘন্টাখানেক ওভাবেই রয়ে গেলাম। আমি চাইছিলাম যে ওরা আপদ গেছে ভেবে নিশ্চিন্তে মুকুলকে নিয়ে চলে যাক। যখন স্টেশনে পৌঁছালাম ততক্ষণে 8টার মারওয়ারের ট্রেন চলে গেছে, আর তাতে করেই চলে গেছে মুকুল আর আমার যাবতীয় মালপত্র সমেত ওই 2 ধুরন্ধর। তার মানে লোকের কাছে আমার সঠিক পরিচয়টা দেবার রাস্তাটাও তারা বন্ধ করে দিয়ে গেছে। মুকুল ওদের সঙ্গে যেতে আপত্তি করল না। ডক্টর হাজরা হাসলেন। মুকুলকে চিনতে পারেননি এখনো। নিজের বাপ মায়ের ওপরই যখন ওর টান নেই, তখন দুজন অচেনা লোকের মধ্যে ও পার্থক্য করবে কেন? ভবানন্দ বলেছে ওকে সোনার কেল্লা দেখাবে, ব্যাস ফুরিয়ে গেল। যাই হোক, হাল তো ছাড়লামই না, বরং জিদ চেপে গেল। মানিব্যাগটা সঙ্গে ছিল। নিজের ছেঁড়া জামা কাপড় পুঁটলির মধ্যে নিয়ে নতুন পোশাক কিনে রাজস্থানী সাজলাম। নাগরা পরা অভ্যেস নেই, পায়ে ফোসকা পড়ে গেল। পরদিন কিষানগড়ে আপনাদের কামরায় উঠলাম। মারওয়ার থেকেও একই ট্রেনে যোধপুর এলাম। রঘুনাথ সরাইয়ে উঠলাম। চেনা লোক ছিল শহরে, প্রফেসর ত্রিবেদী। তাকে গোড়ায় কিচ্ছু জানালেন না। বেশি হই হল্লা হলে ওরা পালাতে পারে, কিংবা মুকুল ভয় পেয়ে বেঁকে বসতে পারে। আমি নিজে আঁচ করেছিলাম জয়সালমিরই আসল জায়গা। এখন খালি অপেক্ষা, কবে ভবানন্দ মুকুলকে নিয়ে জয়সালমিরে পাড়ি দেয়। তার আগে পর্যন্ত আমার কাজ হবে ভবানন্দ ও মুকুলকে চোখে চোখে রাখা। সেদিন সার্কিট হাউসের বাইরে তো আপনিই ঘুরছিলেন। হ্যাঁ, আর তাতেও তো এক ফ্যাসাদ। মুকুল দেখে আমাকে চিনে ফেলেছে। অন্তত সেরকম একটা ভাব করে গেট থেকে বেরিয়ে সোজা আমার দিকে চলে আসছিল। তারপর আপনি ভবানন্দকে ফলো করে পোকরানের গাড়িতে উঠলেন? হ্যাঁ,
আর সবচেয়ে মজা, ট্রেন থেকে দেখতে পেলাম আপনারা গাড়ি থামাতে চেষ্টা করছেন। সেটা নিশ্চয়ই ভবানন্দও দেখেছিল, আর তাই জেনে গিয়েছিল রামদেবরাতেও হয়তো আমরা ট্রেন ধরব। ডক্টর হাজরা বলে চললেন। ট্রেনে ওঠার আগে ত্রিবেদীকে ফোন করে জয়সলমীরের পুলিশকে খবর দিতে বলে দিয়েছিলাম। তার আগে অবশ্য ওর বাড়ি থেকে কলকাতায় ফোন করে আপনার আসার খবর পেয়েছি, আর ত্রিবেদীর কাছ থেকে একটা স্যুট ধার করে ভদ্রলোক সেজেছি। ফেলুদা বলল, পোকরানে গিয়ে বোধহয় দেখলেন ভবানন্দর অ্যাসিস্ট্যান্ট ট্যাক্সি নিয়ে হাজির, তাই না? ওখানেই তো গন্ডগোল হয়ে গেল। আই লস্ট দেম। 10 ঘন্টা অপেক্ষা করে আবার রাত্রে ট্রেন ধরতে হলো। সে গাড়িতে আপনি যে আছেন তা তো জানি না। আপনাদের প্রথম দেখলুম এই ডাক বাংলোতে। এখন আমার প্রশ্ন হচ্ছে, আপনি কখন প্রথম ভবানন্দকে সন্দেহ করলেন? ফেলুদা হেসে বলল, ভবানন্দকে সন্দেহ করেছিলাম বললে ভুল বলা হবে। করেছিলাম ডক্টর হাজরাকে, যোধপুরে নয়, বিকানিরে। দেবীকুণ্ডে গিয়ে দেখি ভদ্রলোক হাত মুখ বাঁধা অবস্থায় পড়ে আছেন। তার ঠিক আগেই একটা দেশলাই কুড়িয়ে পায়, টেক্কা মার্কা। এটা রাজস্থানে বিক্রি হয় না। তারপর ভদ্রলোককে ওই বেগতিক অবস্থায় দেখে মনে হলো যে লোক এই কুকর্মটি করেছে তারই হয়তো দেশলাই। কিন্তু তারপর দেখলাম বাঁধনেও গন্ডগোল। একজন লোকের হাত পা একসঙ্গে বেঁধে দিলে সে লোক অসহায় হয়ে পড়তে পারে, কিন্তু যেখানে শুধু হাত দুটো পেছনে বেঁধে দেওয়া হয়েছে সেখানে একটু বুদ্ধি থাকলেই পা দুটোকে ভাঁজ করে তার তলা দিয়ে হাত দুটো সামনে এনে বাঁধন খুলে ফেলা যায়। বুঝতে পারলাম ভদ্রলোক নিজেই নিজেকে বেঁধেছেন। এটা বুঝেও কিন্তু ভাবছি ডক্টর হাজরাই আসল কালপ্রিট। শেষটায় চোখ খুলে গেল আজ সকালের ট্রেনে, আপনার প্যাডে লেখা ভবানন্দর একটা চিঠির দিকে চেয়ে থাকতে থাকতে। কিরকম? কাগজের ওপরে আপনার নাম ছাপা হয়েছে, তাতে জে দিয়ে হাজরা লেখা, আর ইনি নাম সই করেছেন চিঠির নিচে, তাতে দেখি জেড। তখনই বুঝলাম যে এ হাজরা আসলে হাজরাই নন। কিন্তু ইনি তাহলে কে? নিশ্চয়ই যারা কলকাতায় নীলু ছেলেটিকে ধরে নিয়ে গিয়েছিল তাদেরই একজন। আর অন্যটি হচ্ছেন মন্দার বোস, যার ডান হাতের একটা নখ বড়, আর যার মুখে সিগারেটের গন্ধ আমিও পেয়েছি, নীলুও পেয়েছে। কিন্তু তাহলে আসল হাজরা কোন ব্যক্তি, এবং তিনি এখন কোথায়? এর উত্তর একটাই হতে পারে, হাজরা হলেন তিনি যিনি নাগরা পরে পায়ে ফোসকা করেছিলেন, কিষানগড়ে আমাদের কামরায় উঠেছিলেন, সার্কিট হাউসের এবং বিকানির কেল্লার আশেপাশে ঘোরাঘুরি করেছিলেন, এবং জয়সলমীরের ডাক বাংলোয় লাঠি হাতে খুঁড়িয়ে হাঁটছিলেন। ডক্টর হাজরা বললেন, সুধীরবাবু আপনাকে খবর দিয়ে খুবই বুদ্ধিমানের কাজ করছিলেন, কারণ আমি একা বোধহয় জুত করে উঠতে পারতাম না। ভবানন্দর অ্যাসিস্ট্যান্টকে তো আপনারাই জব্দ করেছেন, এবারে তার হাতেও হাত করাটি পড়লেই 16 কলা পূর্ণ হয়। ফেলুদা লালমোহন বাবুর দিকে দেখিয়ে বলল, মন্দার বোসকে প্রথম সন্দেহ করার পিছনে কিন্তু এনার যথেষ্ট কন্ট্রিবিউশন আছে। লালমোহন বাবু এর মধ্যে অনেকবার একটা কথা বলতে চেষ্টা করেছেন, কিন্তু পারেননি। এবার তিনি সেটা বলে ফেললেন। আচ্ছা স্যার, তাহলে গুপ্তধনের ব্যাপারটা কি হচ্ছে? ওটা ময়ূরে পাহারা দিচ্ছে, দিক না, বললেন ডক্টর হাজরা। ওদের বেশি খাটালে কি ফল হয় সেটা তো দেখলেন। ফেলুদা বলল, আপাতত আপনার কাছে যে গুপ্তধনটা রয়েছে সেটা তো ফেরত দিন মশাই। অবশ্যই যেভাবে উঁচিয়ে রয়েছে আপনার কোটটা কোমরের কাছে, তাতে গুপ্ত আর বলা চলে না। লালমোহন বাবু বেশ একটু মনমরা ভাবেই মন্দার বোসের রিভলভারটা বার করে ফেলুদাকে দিয়ে দিলেন। সেটা হাতে নিয়ে থ্যাংক ইউ বলেই ফেলুদা হঠাৎ কেমন জানি গম্ভীর হয়ে গেল। তারপর রিভলভারটা নেড়ে চেড়ে দেখল, তারপর বিড়বিড় করে বলল, বলিহারি মিস্টার ট্রটার, এভাবে ফাঁওতা দিলেন প্রদোষমিত্রকে? কি ব্যাপার, কি হলো? আমরা সমস্বরে বলে উঠলাম, আরে এ যে একেবারেই ফাঁকি, মেড ইন জাপান, ম্যাজিশিয়ানরা স্টেজে ব্যবহার করে এই রিভলভার। সকলে হেসে ফেটে পড়ার ঠিক আগে ফেলুদার হাত থেকে রিভলভারটা নিয়ে দাঁত বার করে জটায়ু বললেন,
for my collection and as a স্মৃতি চিহ্ন of our powerful adventure in Rajasthan. Thank you, sir. এতক্ষণ আপনারা শুনছিলেন সত্যজিৎ রায়ের লেখা ফেলুদার গল্প সোনার কেল্লার চতুর্থ তথা অন্তিম পর্ব। যদি গল্প ভালো লেগে থাকে তাহলে আরো বেশি করে গল্প শুনুন, পারলে একটা লাইক করে দেবেন, বেশি করে বই পড়ুন, বাচ্চাদেরকে বই পড়তে উৎসাহিত করুন। ভালো থাকুন, অন্যদেরকে ভালো রাখুন। ধন্যবাদ, নমস্কার।